অবশেষে আদালতের নীরব দেয়াল ব্যাধ করে বেরিয়ে আসতে শুরু করেছে সেই গোপন সত্য, যে সত্য এতদিন ছিল ফিসফাসে, সন্দেহে আর চাপা গুঞ্জনে ঢাকা। আজ যেন সেই সব প্রশ্ন একসাথে দাঁড়িয়ে গেছে বিচারকের টেবিলের সামনে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এক অধ্যায়, একটি হত্যাকাণ্ড যার পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতা আর ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছায়া। উসমান হাদির হত্যাকাণ্ড, যে নামটি এখন শুধু একটি ব্যক্তির পরিচয় নয়, বরং হয়ে উঠেছে একটি প্রতীক, একটি প্রশ্ন, একটি অসমাপ্ত গল্প। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আজ আদালতে মুখ খুলেছে অভিযুক্ত খুনি ফয়সাল করিম মাসুদ। আজকের এই দিনের প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। সকাল ঠিক 10টা, ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে টানটান উত্তেজনা। হাজির করা হলো দুই আসামি, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। তাদের রিমান্ড শেষে পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে রিমান্ড রিপোর্ট। আদালতের ভেতরে সাংবাদিক, আইনজীবী, কৌতূহলী মানুষের ভিড়। সবাই অপেক্ষা করছে আজ কিছু বের হবে কিনা সেই আশায়। ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে দাঁড়িয়ে যায় ফয়সাল করিম মাসুদ। তার কণ্ঠে কাঁপন, কিন্তু চোখে যেন এক ধরনের সিদ্ধান্তের দৃঢ়তা। সে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর আমি মিথ্যা বলতে চাই না, সত্য বলতে চাই। মুহূর্তেই আদালত কক্ষে নেমে আসে নিস্তব্ধতা। সবাই যেন শ্বাস আটকে রাখে। ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলেন, কি বলতে চাও? ফয়সাল তখন জানায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, একজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত এবং সে প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে ম্যাজিস্ট্রেট তাকে নিজের চেম্বারে ডেকে নেন। বলা হয় তার বক্তব্য রেকর্ড করা হবে, তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে না। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে চলে সেই গোপন জবানবন্দি। বাইরে অপেক্ষমান মানুষের কাছে সময়টা যেন অত্যন্ত দীর্ঘ। অবশেষে দরজা খুলে যায়। ম্যাজিস্ট্রেট বেরিয়ে এসে জানান, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে এবং এতে এই হত্যাকাণ্ডের পেছনের সম্ভাব্য মূল পরিকল্পনাকারীর নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করা হচ্ছে না। এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। আদালত প্রাঙ্গণে হুড়োহুড়ি পড়ে যায়। সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেয়, কে সেই ব্যক্তি, কার নাম বলছে, কিন্তু কোনো উত্তর মেলে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যদি এই জবানবন্দি সত্যই হয় তাহলে এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এরপরই শুরু হয় নতুন করে তদন্তের তৎপরতা। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের পর্দায় মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, তাহলে কি এতদিনের সন্দেহ সত্যি হতে চলেছে? কারণ শুরুর থেকেই একটি নাম ঘুরছিল আলোচনায়, একটি নাম বারবার উঠে আসছিল। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ছিলেন নিহত উসমান হাদির প্রতিদ্বন্দ্বী। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসে মির্জা আব্বাসের নাম। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, এগুলো সবই এখনও অভিযোগ এবং তদন্তাধীন তথ্য। আদালতের চূড়ান্ত রায় ছাড়া কাউকে দোষী বলা যায় না, কিন্তু ঘটনাগুলোর ধারাবাহিকতা, সময়কাল এবং সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নগুলোই এখন জনমনে আলোড়ন তুলেছে। উসমান হাদি একটি নাম যা তরুণদের মাঝে আশার প্রতীক হয়ে উঠেছিল। ছাত্র আন্দোলনের একজন সামনের সারির নেতা, যিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন দ্রুত। বলা হচ্ছিল তিনি ঢাকা ৮ আসনে নির্বাচনে দাঁড়াতেন, তাহলে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জয়লাভের সম্ভাবনাও ছিল প্রবল। অন্যদিকে একই আসনে ছিলেন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস। রাজনৈতিক মাঠে এই প্রতিদ্বন্দ্বিতা কতটা তীব্র ছিল সেটি এখন আলোচনার বিষয়। অভিযোগ অনুযায়ী এই প্রতিদ্বন্দ্বিতাই কি কোনো গভীর ষড়যন্ত্রের জন্ম দিয়েছিল? তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী একটি সম্ভাব্য চেইন তৈরি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়। এই চেইনে তাজুল ইসলাম চৌধুরী ভাপ্পির নামও উঠে এসেছে, যাকে নিয়ে চলছে আলোচনা। অভিযোগ অনুযায়ী আর্থিক লেনদেনের মাধ্যমে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। তবে এই তথ্যগুলো এখনও প্রমাণ সাপেক্ষ বা তদন্তাধীন। ঘটনার দিন 12 ডিসেম্বর 2025 সকালবেলা বাসা থেকে বের হন উসমান হাদি। এরপর মোটরসাইকেলে এসে খুব কাছে থেকে গুলি করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত 18 ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর রাজনৈতিক সমীকরণ বদলে যায় এবং এই পরিবর্তনই এখন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করা হয় ৮ মার্চ। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দিকে সে বিভ্রান্তিকর তথ্য দেয় বলে জানা যায়, কিন্তু পরে ধীরে ধীরে তার বক্তব্য বদলাতে শুরু করে। আদালতে দেওয়া তার সাম্প্রতিক বক্তব্য এখন তদন্তের কেন্দ্রে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, একজন আসামির জবানবন্দি একাই চূড়ান্ত সত্য নয়। এটি যাচাই করতে হয় প্রমাণ, সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য তথ্যের মাধ্যমে। আইন তার নিজস্ব গতিতে চলে এবং প্রতিটি অভিযোগ প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এখন কি হবে? যদি তদন্তের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি প্রমাণিত না হয়, তাহলে এই অভিযোগগুলো ভেঙে পড়বে। কিন্তু যাই হোক, এই ঘটনাটি ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। একটি হত্যাকাণ্ড, একটি জবানবন্দি এবং একটি নাম সব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক পরিস্থিতি যেখানে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পুরো দেশ। এখন সবার চোখ একটাই জায়গায়, তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, আদালত কী সিদ্ধান্ত দেয় এবং সত্য আসলে কতটা ভয়ঙ্কর বা কতটা ভিন্ন রূপে সামনে আসে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, সত্য চাপা থাকলেও একসময় না একসময় ঠিকই বেরিয়ে আসে। শেষ পর্যন্ত এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং এটি হয়ে উঠেছে সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক কঠিন পরীক্ষার নাম। আজ যে জবানবন্দি, যে অভিযোগ, যে নামগুলো ঘুরে বেড়াচ্ছে, সব কিছুই এখনও বিচারাধীন প্রমাণের অপেক্ষায়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই মামলার প্রতিটি ধাপ এখন জাতির নজরে। প্রতিটি তথ্য বিশ্লেষণ করছে মানুষ, প্রতিটি নড়াচড়া তৈরি করছে নতুন প্রশ্ন। সত্য যদি সত্যই হয়, তাহলে সেটি কোনো না কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে। আর যদি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে থাকে, সেটিও একদিন সামনে আসবে। তাই আবেগ নয় অপেক্ষা, গুজব নয় প্রমাণ, এই দুয়ের উপর নির্ভর করেই নির্ধারিত হবে এই ঘটনার শেষ অধ্যায়। এখন দেখার বিষয়, তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং আদালত শেষ পর্যন্ত কী রায় দেয়। কারণ শেষ কথা একটাই, আইনের চোখে সবাই সমান এবং সত্যের বিচার একদিন হবেই। প্রিয় দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে ফয়সাল করিম মাসুদের দেওয়া জবানবন্দি এবং আদালত প্রাঙ্গণে তার সকল রকমের কথাবার্তা আপনার কাছে কেমন লাগলো? কি মনে হলো তার জবানবন্দি আসলে কতটুকু সত্য? মির্জা আব্বাসের দিকে যে অভিযোগ ধীরে ধীরে সামনে আসতে চলেছে এবং যে সত্যগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আসলেই কি মিলে যাচ্ছে না, নাকি আপনার কাছে ভিন্ন কিছু মনে হচ্ছে? যদি সত্যি তা হয়, তাহলে সামনে কি হতে চলেছে? সত্যিই কি রাজনৈতিক এই অঙ্গনে বর্তমান ক্ষমতাসীনরা ওসমান হাদির সঠিক বিচারটা করতে পারবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ঢাকা পড়ে যাবে শহীদ শরীফ ওসমান হাদির বিচার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখুন এবং লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।